আমি আর আয়ান ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমাদের বিয়ে হয়েছে 5 বছর। সবসময় আমরা পরস্পরের প্রতি সম্মান রেখে চলেছি, যা দেখে সবাই হিংসা করত। কিন্তু একদিন আমাদের 3 বছরের ছেলে রাস্তায় মিষ্টি কিনতে গিয়ে এক উন্মত্ত ঘোড়ার পায়ের নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়। সেদিন আয়ানও সেখানে ছিল, কিন্তু নিজের সন্তানকে বাঁচানোর বদলে সে অন্য মানুষের বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমাদের ছেলেকে ঘোড়ার পায়ের নিচে পড়ে থাকতে দেয়। আমি শোকে ভেঙে পড়েছিলাম, কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। একদিন আমি ছেলের নাম সরকারি নথি থেকে মুছে ফেলতে সরকারি দপ্তরে গেলাম। সেখানে নথি দেখে কর্মচারী বলল, সাউ মহিলার এই সন্তান তো অবৈধ সন্তান। আইন অনুযায়ী অবৈধ সন্তানের নাম মুছতে হলে পিতামাতার সরাসরি উপস্থিতি দরকার। আমি বিস্ময়ে টেবিলে হাত চাপড়ালাম। আমি আয়ানের বৈধ স্ত্রী, আর এই আমাদের একমাত্র সন্তান, সে কিভাবে অবৈধ সন্তান হতে পারে? কর্মচারী কিছুক্ষণ চুপ থেকে নথি আমার সামনে বাড়িয়ে দিল। সাউ জেনারেলের বৈধ স্ত্রীর নাম আদিবা, আপনি শুধু তার উপপত্নী, এটা আমাদের নথিতে আগেই লেখা আছে। এই নাম শুনে আমার মাথা ঘুরে উঠল। 5 বছর আগে আমি আয়ানকে যুদ্ধে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে আমি তাকে খুঁজে পাই, তখন তার স্মৃতি হারিয়ে গিয়েছিল, আর সে অন্য এক নারীর সঙ্গে ছিল। সেই নারীর নামই ছিল আদিবা। আমি টলটলতে দপ্তর থেকে বেরিয়ে এলাম। 5 বছর আগে আমি সারা পৃথিবীর নামকরা চিকিৎসকদের কাছে গিয়ে তার স্মৃতিভ্রংশ রোগ সারিয়ে তুলেছিলাম। যেদিন তার স্মৃতি ফিরে আসে, সে আমাকে জড়িয়ে ধরে অপরাধবোধে ভেঙে পড়ে। সেদিনই সে জিনিসপত্র গুছিয়ে আদিবার বাড়ি ছেড়ে দেয়। যাওয়ার সময় তাকে কিছু টাকা দিয়ে যায়। তারপর আয়ান আমাকে নিয়ে কোনো দিকে না তাকিয়ে চলে যায়। কিন্তু আজকের এই নির্মম সত্য বলছে, আয়ান আর আদিবাই আসল দম্পতি, আর আমি শুধু তার উপপত্নী। মৃত ছেলের কথা মনে পড়তেই আমার চোখ আবার ভিজে উঠল। এই 5 বছর আয়ান প্রতি রাতে আমার পাশে শুয়ে আমাকে স্ত্রী বলে ডাকত, কিন্তু এখন বুঝতে পারছি সে আসলে অন্য কাউকে ভেবে সেই ডাক দিত। আমি হতভম্ব হয়ে বাড়ি ফিরলাম। স্টাডি রুমের পাশ দিয়ে যাওয়ার সময় আয়ান আর তার বন্ধুর কথোপকথন শুনতে পেলাম। বন্ধু বলল, ইব্রাহিম, 5 বছর হয়ে গেল, তুমি কি এখনও অমিকে সব সত্য লুকিয়ে রাখবে? আমি দরজার বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে তার উত্তরের অপেক্ষা করতে লাগলাম। ঘরের ভেতর অনেকক্ষণ নীরবতা ছিল, কিন্তু আয়ান কিছু বলছিল না। বন্ধু আবার বলল, তুমি কি ভাবছো? একজন চালাক নারীর জন্য তুমি এতদিন অমিকে প্রতারণা করছো? তুমি তো বলেছিলে তোমার সবচেয়ে প্রিয় মানুষ অমি। কিছুক্ষণ পর আয়ানের ক্লান্ত কণ্ঠ শোনা গেল। অমি আমার সঙ্গে থাকতে পারে, কিন্তু আদিবা অসুস্থ, তার পাশে থাকার কেউ নেই। তাছাড়া সে আমার প্রাণ বাঁচিয়েছে, তাকে একটা বৈধ পরিচয় দিলে দোষ কোথায়? আমি অজান্তেই মুঠো শক্ত করে ফেললাম। না হাতের মাংসে ঢুকে গেল, তবুও কোনো ব্যথা অনুভব করলাম না। আয়ানের কণ্ঠ আবার ভেসে এলো, আর আদিবাই তো শাওয়ানের মা, আমি কিভাবে আমাদের সন্তানকে অবৈধ বানাই? রাগে বন্ধু বলল, তুমি এখনও সন্তানের কথা বলছো। সেদিন তুমি 2টো বাচ্চাকেই বাঁচাতে পারতে, কিন্তু তুমি শুধু আদিবার সন্তানকে বাঁচালে, আর পরে সেই বাচ্চাটাকে অমির হাতে তুলে দিলে। তুমি কিভাবে তার সঙ্গে এত নিষ্ঠুর হতে পারলে? আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই জমে গেলাম। মনে হচ্ছিল বুকের ভেতর বরফের শলাকা ঢুকে গেছে। ব্যথায় যেন শ্বাস নিতে পারছিলাম না। যেদিন আমার ছেলের দুর্ঘটনা ঘটেছিল, সেদিন হঠাৎ কোথা থেকে 3টে বেপরোয়া ঘোড়া ছুটে এসেছিল। এই গল্পের পরের পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন। টুংটুং খুবই দুর্ভাগা ছিল। সে একটা রাইডে চড়ে খুব আনন্দ করছিল, কিন্তু সেফটি বেল্ট ঠিক মতো না লাগানোর কারণে দুর্ঘটনা ঘটে গেল। 1 সপ্তাহ হাসপাতালে থাকার পর টুংটুং আবার এক দৈত্য মেয়ের সাথে ঘুরতে বের হলো। এবার তারা স্কাই ডাইভিং করতে গেল। দৈত্য মেয়ে প্যারাশুট নিয়েছিল, কিন্তু টুংটুং টাকা বাঁচানোর জন্য শুধু একটা সাধারণ ব্যাগ নিয়েছিল। ফলে সে আবার হাসপাতালে ভর্তি হলো। সুস্থ হওয়ার পর টুংটুং ভাবল এবার নিরাপদ কিছু করবে, তাই তারা ডাইভিং করতে গেল। কিন্তু হাঙরের এলাকায় ডুব দিতেই টুংটুংকে হাঙর ধরে নিয়ে গেল। দৈত্য মেয়ে হাঙরকে 2 বোতল পানীয় দিয়ে টুংটুংকে উদ্ধার করল। কিন্তু তীরে উঠে টুংটুং তাকে ধন্যবাদ না দিয়ে উল্টো দোষ দিল। এতে রেগে গিয়ে দৈত্য মেয়ে আর তার সাথে কথা বলল না। এরপর টুংটুং একাই তুষার পর্বতে অভিযান করতে গেল। সেখানে তুষার ঝড়ে সে বরফে জমে গেল। সৌভাগ্যবশত এক নারী এসে হেয়ার ড্রায়ার দিয়ে বরফ গলিয়ে তাকে বাঁচালো। কিন্তু টুংটুং কিছুই শিখল না। সে আবার আগ্নেয়গিরির কাছে ঘুরতে গেল এবং লাভায় পড়ে গেল। 3 দিন পর আগুনের বর্ম পরা একজন পথচারী এসে তাকে উদ্ধার করল। বাড়ি ফিরে টুংটুং সেই দৈত্য মেয়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইল। সে বলল, আমি ভুল করেছি, তুমি আমাকে ভাসাওনি, আমি নিজেই বোকামি করেছি। দৈত্য মেয়ে বলল, তুমি তো আমার আপনজন, আমি কি তোমার ক্ষতি করতে পারি? এরপর তারা উটের পিঠে চড়ে মরুভূমিতে পানি খুঁজতে বের হলো। দৈত্য মেয়ে আর টুংটুংয়ের পর্বগুলো দেখতে চাইলে 100 লাইক কমপ্লিট করো। দৈত্য মেয়ে একটি ভবনের কাঁচ পরিষ্কার করছিল। হঠাৎ অসাবধানতায় পুরো ভবনটাই টেনে খুলে ফেলল। এতে দৈত্য মেয়ে পুরো হতবাক হয়ে গেল। ভবনের লোকজন তাকে বকাবকি করতে লাগলো, তুমি একদম খারাপ, দেখো তুমি কি সর্বনাশ করেছো, আমার দুধ চা পর্যন্ত ফেলে দিলে। দৈত্য মেয়ে খুব কষ্ট পেল। আমি তো জোরেই দিইনি, এটা আসলে আমার দোষ না। কিছুক্ষণের মধ্যেই FBI এসে গেল। তারা দৈত্য মেয়েকে ঘিরে ফেলল। ঘটনাস্থলে তদন্ত শুরু হলো। পরে দেখা গেল সত্যি এটা দৈত্য মেয়ের দোষ নয়, আসলে এই ভবনটা ছিল নিম্নমানের নির্মাণ। সবাই তখন লাইনে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চাইল। দৈত্য মেয়ে বলল, সমস্যা নেই,
আগে ভবনটা ঠিক করা যাক। সে নিজের সরঞ্জাম বের করে ভবনটি মজবুত করতে লাগলো। কাজ শেষ হবার পর বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখল ভবনটি আগের চেয়ে 200 গুণ বেশি মজবুত, এমনকি 8 মাত্রার ভূমিকম্পও সহ্য করতে পারবে। সবাই তাকে সম্মান জানাতে চাইল, তার নাম জিজ্ঞেস করলো। দৈত্য মেয়ে বলল, আমি ভালো কাজ করে নাম রাখি না, শুধু একটা ছোট্ট স্টার দিলেই চলবে। পরের দিন সে পুরো আটলান্টিক মহাসাগর পেরিয়ে গেল সেই দুর্নীতিগ্রস্ত ডেভেলপারকে ধরতে, কিন্তু অনেক খুঁজেও তাকে পেল না। আসলে লোকটা সাবমারিনে চড়ে সমুদ্রের নিচে লুকিয়েছিল। দৈত্য মেয়ে তখন সোজা একটা লাঠি বের করলো, সেটা সমুদ্রে ঢুকিয়ে ডিম ফেটানোর মতো নাড়াতে লাগলো। জোরে জোরে নাড়তে থাকলো। 5 মিনিটের মধ্যেই সেই লোক আর সাথে স্পঞ্জবব আর প্যাট্রিক ফেনা তুলতে তুলতে ওপরে ভেসে উঠল। প্যাট্রিক বলল, আমরা আবার কি করলাম? দৈত্য মেয়ে দ্রুত তাদের কাছে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ হিসেবে 5টা উপহার দিল। কিন্তু সেই ডেভেলপারের ভাগ্য এত ভালো ছিল না। দৈত্য মেয়ে তাকে জিজ্ঞেস করলো আর কোথায় কোথায় নিম্নমানের কাজ করেছে, না বললে তাকে চেপে ফেলবে। লোকটা ভয়ে কাঁপতে লাগলো, সঙ্গে সঙ্গে স্বীকার করলো আরেকটা টানেল আর একটি সেতুও আছে। দৈত্য মেয়ে তাকে FBI এর হাতে তুলে দিল, বলল তাকে 500 বছরের সাজা দাও। তারপর দ্রুত টানেলের দিকে রওনা দিল। সেখানে গিয়ে দেখে টানেলটি ভেঙে পড়ার উপক্রম। সে দ্রুত মানুষজন সরিয়ে দিল, তারপর 6 জন কর্মীকে ডেকে আনলো, তাদের দিয়ে শক্তিশালী যন্ত্র তৈরি করলো এবং একসাথে মেরামত শুরু করলো। 3 দিন পর টানেলটি অত্যন্ত মজবুত হয়ে গেল। অনুমান করা হয় 300 বছরের বেশি টিকবে। শ্রমিকরা তাকে ধন্যবাদ জানালো, তাকে বড় একটা খাবারের বক্স দিল। খেতে খেতেই সে বিদায় নিল, কারণ তাকে এখন সেতু বাঁচাতে যেতে হবে। সেখানে গিয়ে দেখে সেতুর অর্ধেক ভেঙে গেছে। স্পাইডারম্যান জাল দিয়ে আটকানোর চেষ্টা করছে, ক্লান্ত হয়ে ঘেমে গেছে। দৈত্য মেয়ে তাকে সরিয়ে বলল, তুমি একটু বিশ্রাম নাও, এবার দেখো আমি কি করি। সে কাজের পোশাক পরে মেরামত শুরু করলো। 2 ঘন্টার মধ্যে সেতুটি একদম নতুনের মতো হয়ে গেল, আগের চেয়ে 376 গুণ বেশি মজবুত। স্পাইডারম্যান অবাক হয়ে তাকিয়ে রইল। তাকে নিউ ইয়র্কে গিয়ে অ্যাভেঞ্জার্সে যোগ দিতে বলল, কিন্তু দৈত্য মেয়ে রাজি হলো না। বলল তার ঠিকানা এখানেই, আর নিজের এলাকার মানুষদের রক্ষা করাই তার দায়িত্ব। স্পাইডারম্যান মুগ্ধ হয়ে প্রশংসা করল। এমন সময় তার ফোন বেজে উঠল। বলা হলো সেই লোক পুরো সত্য বলেনি, আরেকটা জায়গার কথা লুকিয়েছে। মিশরের পিরামিডও নাকি ভেঙে পড়েছে। দৈত্য মেয়ে অবাক হয়ে গেল, ওটা কি সে বানিয়েছিল নাকি? লোকটা বড্ড বাড়িয়ে বলে। তবুও সে সেখানে রওনা দিল, কিন্তু এবার সে বড় বিপদে পড়ল। এরপর কি হলো জানতে হলে পরের পর্বে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার ফলো দিয়ে রাখুন। আজ দৈত্য মেয়ে তার পোষা গরুকে নিয়ে বিমানে উঠেছিল। পাশে বসা সাদিয়া জোর করে জানালা খুলতে চাইছিল। দৈত্য মেয়েটি বলল, এটা সম্ভব না, বিমানে জানালা খোলা যায় না। কিন্তু সাদিয়া মানতে চাইছিল না। সে বলল, পাইলট তো জানালা খুলে রেখেছে। তখন এয়ার হোস্টেস এসে বলল, আসলে আমাদের পাইলট অন্ধ, তাই জানালা খুলে লাঠি দিয়ে পথ দেখে চালায়। এটা শুনে দৈত্য মেয়েটি অবাক হয়ে গেল। সে বলল, এটা তো খুবই বিপজ্জনক, চাইলে আমার গরু চালাতে পারে, তারও ফ্লাইং লাইসেন্স আছে। এয়ার হোস্টেস বলল, ঠিক আছে, ধীরে চালাবে কিন্তু, বলে সে পেছনে টিকিট চেক করতে চলে গেল। টিকিট চেক করতে গিয়ে সে দেখতে পেল এক লোক টিকিট ছাড়া উঠেছে। সঙ্গে সঙ্গে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হলো। এরপর সে দেখল সাদিয়াও টিকিট ছাড়া। সাদিয়া ভয় কাঁপতে কাঁপতে বলল, আমাকে নামিয়ে দেবেন না, আমি টিকিট কেটে নেব। হঠাৎ বিমানটি একটি পাহাড়ি খাদে অবতরণ করলো। গরুটি বের হয়ে এসে সাদিয়াকে ধরে ফেলল। এয়ার হোস্টেস ভয় পেয়ে ভাবল গরুটি পাগল হয়ে গেছে। তখন দৈত্য মেয়েটি বলল, ভয় পাবেন না, এটা FBI এর অভিযান। দৈত্য মেয়েটি বলল, সিফাত, তুমি ল্যাব থেকে 1 ন্যানোমিটার চিপ চুরি করে বিদেশে বিক্রি করতে চেয়েছিলে, এখন তুমি গ্রেপ্তার। কিন্তু সাদিয়া হেসে ফেলল। সে মুখোশ খুলে দেখালো সে আসলে সেই লোক যাকে আগে নামিয়ে দেওয়া হয়েছিল। আসল সিফাত আগেই নেমে গেছে, আর চিপ তার ব্যাগে আছে। দৈত্য মেয়েটি বিষয়টি বুঝে দ্রুত সদর দপ্তরে যোগাযোগ করতে গেল, কিন্তু এয়ার হোস্টেস বলল, দরকার নেই, চিপ আমার কাছেই আছে। জানা গেল সিফাত যখন লাফ দিয়েছিল তখনই এয়ার হোস্টেস তার ব্যাগ বদলে দিয়েছিল। হঠাৎ পাইলটও মুখোশ খুলে ফেলল এবং দেখা গেল সে একজন বিদেশি। আসলে সে আর এয়ার হোস্টেস দুজনেই বিদেশি গুপ্তচর চিপটি নেবার জন্য এসেছিল। তারা দুজন দ্রুত একটি শেয়ারিং সাইকেলে চড়ে পালানোর চেষ্টা করল। দৈত্য মেয়েটি সঙ্গে সঙ্গে অ্যাকশন বলে নির্দেশ দিল। তখন বিমানের কার্গো থেকে 200-র বেশি FBI এজেন্ট বের হয়ে এসে চিপ এবং সাইকেল দুটোই উদ্ধার করল। আসলে দৈত্য মেয়েটি আগেই বুঝেছিল এই মিশনে অনেক ঝুঁকি আছে, তাই সে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিল। হঠাৎ গরু এজেন্ট একটি ধোয়া বোমা ছুড়ে সবাইকে অচেতন করে দিয়ে চিপ নিয়ে পালাতে গেল, কিন্তু 200 মিটার যাওয়ার আগেই সেই সিংহ এজেন্ট ও কুকুর এজেন্টের হাতে ধরা পড়ল। তখন বোঝা গেল দৈত্য মেয়েটি আগেই জানতো দলের ভেতরে একজন বিশ্বাসঘাতক আছে, তাই চারপাশে ফাঁদ পেতে রেখেছিল। এরপর দৈত্য মেয়েটি জ্ঞান ফিরে পেলে কুকুর এজেন্ট বলল, আসলে বিশ্বাসঘাতক তুমি নিজেই, তোমাকে বিদেশি এজেন্টরা হিপনোটাইজ করেছে, বলো চিপ কোথায়? দৈত্য মেয়েটি হেসে বলল, তোমাকে বের করতে এত কষ্ট করতে হলো? তখন দরজা খুলে এয়ার হোস্টেস ঢুকে কুকুর এজেন্টকে ধরে ফেলল। আসলে এয়ার হোস্টেস তাদের পক্ষেরই লোক ছিল। দৈত্য মেয়েটি আগেই জানতে পেরেছিল সংগঠনে 2 জন বিশ্বাসঘাতক আছে, তাই এই পুরো নাটক সাজিয়ে সে একসাথে 3টি কাজ করে ফেলল: চিপ উদ্ধার, বিশ্বাসঘাতকদের ধরা, আর বিদেশি গুপ্তচর পাইলটকে আটক করা। এই জন্যই বলা হয় বিমানে কখনো টিকিট ছাড়া উঠো না, কারণ সেখান থেকেই ধরা পড়ে যাওয়া শুরু হতে পারে। দৈত্য মেয়ের অভিযানের পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন, এবং আপনার নাম যদি ভিডিওতে রাখতে চান তাহলে কমেন্ট করুন। এক দৈত্য মেয়ে শুধু একটি স্ট্র ব্যবহার করে নদীতে পড়ে যাওয়া হাতিটাকে তুলে ফেলল, কিন্তু হাতিটা কৃতজ্ঞ না হয়ে উল্টো অভিযোগ করলো, তুমি তো বলেছিলে নদীর পানি কম। দৈত্য মেয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছি, আমার তো পানি শুধু গোড়ালি পর্যন্ত, তোমার পা ছোট সেটা আমার দোষ নাকি? এমন সময় একটি ছোট কাঠবিড়ালি নদীতে পড়ে গেল। দৈত্য মেয়ে ভাবলো আবার স্ট্র ব্যবহার করলে ওটাকে টেনে নিজের পেটে নিয়ে ফেলতে পারে, তাই কয়েকটা বানর ডেকে আনলো, তাদের গাছে উঠতে বলল আর একে অপরের লেজ ধরে নিচে নামতে বলল, যাতে কাঠবিড়ালিটাকে বাঁচানো যায়। কিছুক্ষণের মধ্যেই বানরগুলো কাঠবিড়ালির সাথে সাথে চাঁদকেও তুলে আনলো। হাতি ভয় পেয়ে বলল, এখন যদি চাঁদ না থাকে রাত কত অন্ধকার হবে। দৈত্য মেয়ে বলল, এটা চাঁদ না, এটা একটা জলজলে মুক্তা,
এটা দিয়ে অন্তত 2টা বড় বাড়ি কেনা যাবে। এরপর তারা সবাই নৌকায় করে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল মুক্তাটা বিক্রি করার জন্য। কিন্তু মাঝপথে দ্বৈত মেয়ে হাঁচি দিল, নৌকা কাঁপতে লাগলো আর মুক্তাটা নদীতে পড়ে গেল। হাতি নৌকায় একটা চিহ্ন করে বলল, তীরে দিয়ে এখান থেকেই মুক্তাটা খুঁজে নেব। দ্বৈত মেয়ে হেসে বলল, এতে কি আর পাওয়া যাবে? তারপর সে তার বড় জুতা দিয়ে পানি তুলতে লাগলো। পুরো বিকেল ধরে পানি তুলে নদী প্রায় শুকিয়ে ফেললো। তারপর মুক্তাটা খুঁজে পেল। এত কিছুর পর রাত হয়ে গেল। তারা বনে একটা বাড়িতে রাত কাটানোর জন্য গেল। বাড়ির মালিক দরজা খুলতে ভয় পেল, ভাবলো তারা ডাকাত। দ্বৈত মেয়ে বলল, সে আসলে পাশের দেশের রাজকুমারী, খারাপ কেউ না, বিশ্বাস না হলে পরিচয়পত্র দেখাতে পারে। মালিক অর্ধবিশ্বাসে তাদের ভেতরে ঢুকতে দিল। পরীক্ষা করার জন্য সে চুপি চুপি একটি মটরশুঁটি দ্বৈত মেয়ের বিছানার 50টা গদির নিচে রেখে দিল। পরের দিন সকালে দ্বৈত মেয়ে চোখের নিচে কালি নিয়ে বলল, তোমার বিছানা খুব অস্বস্তিকর, আমি সারা রাত ঘুমাতে পারিনি। মালিক খুব খুশি হয়ে বুঝলো সে সত্যিই রাজকুমারী, কিন্তু ঘরে গিয়ে দেখে পুরো বিছানা চ্যাপ্টা হয়ে গেছে, এমনকি খাটের কাঠও ভেঙে গেছে। মালিক কান্না করে বলল, এটা তো নতুন কেনা আসবাব ছিল, ছেলের বিয়ের জন্য। দ্বৈত মেয়ে সেটাকে তুলে ফু দিল, আর সেটা বেলুনের মতো ফুলে উঠে বাড়ি সহ উড়ে গেল। মালিক হতবাক হয়ে গেল, এখন তার শুধু একটা দরজাই বাকি। তখন দ্বৈত মেয়ে মুক্তাটা তাকে দিয়ে বলল, এটা দিয়ে অন্তত 2টা বড় বাড়ি কিনতে পারবে। মুক্তা হারিয়ে সবাই বনে বসে দুঃখ করতে লাগলো। তখন 2টি বড় খরগোশ বের হয়ে এলো। দ্বৈত মেয়েকে দেখে ভয় পেয়ে গাছে ধাক্কা খেয়ে মারা গেল। এরপর তারা খরগোশগুলো ভেজে খেয়ে ফেললো, আর সবাই খুব আনন্দে খেলো। তারপর থেকে হাতি ভাবলো, আবার যদি এমন মুক্তা পায় তাহলে আবার খরগোশের মাংস খেতে পারবে। তাই সে প্রতিদিন নদীর দুধ দেয় আর বনে খরগোশের অপেক্ষায় থাকে। কয়েক মাস কেটে গেল, সে ক্ষুধায় কঙ্কাল হয়ে গেল, কিন্তু কিছুই পেল না। আর বানরগুলো কৃষকের জন্য কাজ করে আর দ্বৈত মেয়ের কাজ করে অনেক টাকা উপার্জন করলো। তাই এই গল্প থেকে শিক্ষা হলো, আকাশ থেকে কিছু পড়ার অপেক্ষা না করে নিজের পরিশ্রমে উপার্জন করতে হয়। দ্বৈত মেয়ের অভিযানের পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন। একদিন এক দৈত্য মেয়ে একটা বিশাল ফলের বাগান লিজ নিল। সে এমন ফল ফলালো যে আপেলগুলো মানুষের থেকেও লম্বা, নাশপাতিগুলো অস্বাভাবিক বড়, আর রসের টই টম্বুর। একদিন নুসরাত একটা কামড় দিতেই প্রায় রসে ভেসে যাচ্ছিল। শুধু তাই নয়, দৈত্য মেয়ে চাষ করলো পানির ট্যাঙ্কের মতো বড় পিচ, গাড়ির সমান তরমুজ আর বিশাল আকারের তেলে ভাজা পিঠা। গ্রামের মানুষ তো অবাক, তারা বলল, ফল ফলানো ঠিক আছে, কিন্তু তেলে ভাজা পিঠা আবার কিভাবে জন্মায়? এটা তো একেবারেই অস্বাভাবিক। দৈত্য মেয়ে হেসে বলল, ওসব কিছু না, এটা আমি দুপুরে খেয়ে বেঁচে রাখা পিঠা। ঠিক তখনই গ্রামের ধনী লোক রাসেল তার গাড়ি নিয়ে এসে হাজির। সে গর্ব করে বলল, তোমরা এসব খেয়ে এত খুশি হচ্ছ, দেখো আমি কি খাই, বিদেশি চেরি, কেজি কয়েকশো টাকা। এমন সময় নুসরাত গড়িয়ে আনলো একটা 200 কেজির বিশাল চেরি। রাসেল তো হতবাক, সে বলল, এটা নিশ্চয়ই নকল। দৈত্য মেয়ে সঙ্গে সঙ্গে চেরিটা কেটে সবাইকে খেতে দিল। রাসেলের লোভ বেড়ে গেল। হঠাৎ সে দেখে তার শূকরগুলো বিশাল স্ট্রবেরি খাচ্ছে। সে শূকরের সাথে স্ট্রবেরি নিয়ে লড়াই শুরু করলো, কিন্তু হেরে গেল। এরপর সে বলল, এই সব ফল আমি কিনে নেব, দাম তুমি যা বলবে দেব। দৈত্য মেয়ে বলল, আমার টাকার অভাব নেই, আমি তো এখনই একটা ভালো অঙ্কের লাভ ভাতা পেয়েছি। রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত টাকা কোথায় পেলে? দৈত্য মেয়ে বলল, আমি একটা অফার থেকে 2026 টাকা পেয়েছি সরাসরি আমার অ্যাকাউন্টে। এই কথা শুনে রাসেল বাড়ি গিয়ে নিজেও চেষ্টা করতে লাগলো। পরের রাতেই সে চুপি চুপি দৈত্য মেয়ের বাড়িতে ঢুকে একটা বীজের বস্তা চুরি করলো, ভাবলো নিজেই ফল ফলাবো। কিন্তু ফলের বদলে জন্ম নিল 2টা বিশাল মানুষ খেকো গাছ। গাছগুলো মুখ খুলে তার গাড়ি গিলে ফেললো, তারপর তার বাড়িও খেতে শুরু করলো। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে দৈত্য মেয়ের কাছে সাহায্য চাইতে গেল। দৈত্য মেয়ে এসে এক লাথিতে একটা গাছ টেপে ফেললো, আরেকটাকে এক ধাক্কায় আকাশে উড়িয়ে দিল। পরে জানা গেল মানুষ খেকো গাছের বীজটা দৈত্য মেয়ে ভুল করে কিনেছিল, আর ফেরত দেওয়ার আগেই রাসেল সেটা চুরি করে নিয়ে গিয়েছিল। রাসেল খুব কৃতজ্ঞ হয়ে ভালো মানুষ হয়ে গেল। সে দৈত্য মেয়ের সহকারী হয়ে গেল এবং তার সাথে বিশাল কুমড়ো বহন করতে লাগলো। কুমড়োগুলো এত বড় ছিল যে নুসরাত 3 দিন 3 রাত ঘুরেও একটা ছোট গর্ত করতে পারছিল না। শেষে এত ফল সবজি খাওয়া সম্ভব হচ্ছিল না, নষ্ট হবার উপক্রম। তখন দৈত্য মেয়ের মাথায় আইডিয়া এলো, চলো একটা কারখানা করি। এভাবেই তৈরি হলো দৈত্য মেয়ের ক্যান ফ্যাক্টরি। তারা বিশাল ফল সবজি ক্যানজাত করে সারা পৃথিবীতে বিক্রি করতে লাগলো। এখন তো অবস্থা এমন, দুয়ের দেশের রাজকুমারীরাও প্রতিদিন সকালে দৈত্য মেয়ের কুমড়ার পায়েস খায়। তাই বলা যায়, দৈত্য মেয়ের সাথে থাকলে শুধু বড় ফলই নয়, আন্তর্জাতিক সাফল্যও পাওয়া যায়। দৈত্য মেয়ের অভিযানের পরের পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন, এবং আপনার নাম যদি ভিডিওতে রাখতে চান তাহলে কমেন্ট করুন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।